হ্যালো স্টুডেন্টস, হোপ ইউ অল আর ফাইন। আজ আমি যে ক্লাসটা নিতে চলেছি সেটা 4th সেমিস্টার মেজরের। তো অলরেডি আমার যে পার্টটুকু ছিল সেটা অলরেডি কাভার্ড। তো এটা একটা রিভিশন ক্লাস, আর এই ক্লাসে আমরা পেপার ক্রোমাটোগ্রাফির উপরে ডিসকাস করব। ক্রোমাটোগ্রাফি আই অলরেডি ডিসকাসড ইন দ্য রেগুলার ক্লাসেস ইন কলেজ। তো এখানে আমরা পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে ডিসকাস করব, একটু ডিটেইলে ঢুকবো। তখন আমরা জাস্ট ক্রোমাটোগ্রাফি অ্যান্ড ওভারঅল ক্রোমাটোগ্রাফির উপরে আইডিয়া নিয়েছিলাম। তো এই ক্লাসে আমি পেপার ক্রোমাটোগ্রাফি নিয়ে একটু কথা বলবো। তো ক্রোমাটোগ্রাফি কী? পেপার ক্রোমাটোগ্রাফি বোঝার আগে আমাদের এটা বুঝতে হবে যে ক্রোমাটোগ্রাফিটা কী। তো আমরা যেহেতু অলরেডি এটার উপর ডিসকাস করে এসেছি আগেও, দ্যাট ক্রোমাটোগ্রাফি ইজ এ সেপারেশন টেকনিক। যখন একটা স্যাম্পল থেকে ডিফারেন্ট কম্পোনেন্টসকে আইসোলেট করা হয় বা পৃথক করা হয়, তখন তাকে আমরা ক্রোমাটোগ্রাফি বলে থাকি। যেহেতু সেপারেশন অফ ডিফারেন্ট কম্পাউন্ডস, এই টেকনিকটা ফুললি এই ক্ষেত্রে পেপারের উপর করা হচ্ছে, কাজেই এটাকে আমরা পেপার ক্রোমাটোগ্রাফি বলে থাকি। এবার পেপার ক্রোমাটোগ্রাফির 3টা কম্পোনেন্ট থাকে। এগুলো কি কি? যেহেতু তোমরা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছ যে প্রথমে 3টা কম্পোনেন্টের মধ্যে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে পেপার ইউজ হচ্ছে, দেন সলভেন্ট সলিউশন ইউজ হচ্ছে, আর ইউজ হচ্ছে স্যাম্পল, যা পেপারের উপর রান করবে। তো এখানে দেখা যাচ্ছে যে ডাইরেকশন অফ মোশন অফ সলভেন্ট, যে সলভেন্টটা পেপারের উপর রান করবে সেটা আপওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে। এটা হচ্ছে তার স্টার্ট লাইন, অ্যান্ড তার নিচে রাখা আছে, একদম বটমে রাখা আছে সলভেন্টটা, আর পেপারটা এভাবে মিডিলে এটাকে লোকেট করা হয়েছে বা রাখা হয়েছে। তো 3টে মেইন কম্পোনেন্ট, পেপার, সলভেন্ট সলিউশন, স্যাম্পল। সলভেন্ট সলিউশন কী করে হেল্প করে স্যাম্পলটাকে রান করাতে পেপারের মধ্যে, কিভাবে? ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে। তো এই যে সলভেন্ট সলিউশন, যার সাহায্যে এই সেপারেশন হয়, এই সলভেন্ট সলিউশনটা এইভাবেই রাখতে হবে যেন যে স্টার্ট লাইন থাকে তার নিচে থাকে সলভেন্টটা। তোমরা পিকচারের মধ্যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তার নিচে আছে, এবং স্টার্ট লাইনটা তার থেকে একটু উপরে থাকবে। কারণ যদি এটা যে স্টার্ট লাইন মিনস যে লাইনের মধ্যে আমরা স্যাম্পলটা অ্যাপ্লাই করব। তো যদি স্যাম্পলটা যদি সলভেন্টের একদম পাশাপাশি থাকে, তো স্যাম্পলটা সলভেন্টের মধ্যে গিয়ে মিশে যেতে পারে, মিক্স হয়ে যেতে পারে। তো এই কারণে একটু উপর থেকে এটাকে রাখতে হবে। তো এই যে স্যাম্পল এবং স্যাম্পল থেকে কম্পোনেন্ট সেপারেট করা হয়, এটার উপরে ডিপেন্ড করে ডিফারেন্ট টাইপের পেপারও সিলেক্ট করা হয়, এবং ওই কীরকম কী ধরনের, যে ধরনের পেপার হবে, যে পার্টিকুলার টাইপের পেপার ইউজ করা হবে, তার উপরে ডিপেন্ড করে ডিফারেন্ট টাইপের বাফার সলিউশনও নেওয়া হয় অ্যাজ এ সলভেন্ট সলিউশন। এই বাফার সলিউশনগুলোকেই সলভেন্ট সলিউশন বলা হয়। এবার ডিপেন্ডিং অন দ্য স্যাম্পল নেচার, স্যাম্পলটা কী ধরনের সেটার উপর নির্ভর করে কিছু ডিফারেন্ট টাইপের পেপার সিলেক্ট করা হয়। এদেরকে মডিফাইড পেপারও বলা হয়। আবার সিম্পল পেপার যেগুলো থাকে সেগুলো সাধারণত বটম্যান পেপার থাকে, হ্যাভিং ডিফারেন্ট পোর সাইজ, মানে ডিফারেন্ট সাইজের পোর্স বিশিষ্ট কিছু স্পেসিফিক পেপার থাকে, এদেরকে বটম্যান পেপার বলা হয়। এগুলো সিম্পল পেপার হিসেবেই এদেরকে ধরা হয়। আর এছাড়াও থাকে কিছু মডিফাইড পেপারস, কিছু থাকে হাইড্রোফিলিক পেপারস, যেগুলো মডিফাই থাকে মিথানল, ফর্মামাইড, গ্লাইকল, গ্লাইসারল ইত্যাদি দিয়ে। আবার সাম আর হাইড্রোফোবিক পেপারস, দোজ আর acetylation of OH groups which leads to hydrophobic nature। মানে হাইড্রোফোবিক নেচার কেন? মানে সে জল আকর্ষণ করছে না, জল বিকর্ষণ করছে, সে তার জল পছন্দ না। হ্যান্স ক্যান বি ইউজড ফর রিভার্স ফেজ ক্রোমাটোগ্রাফি। রিভার্স ফেজ ক্রোমাটোগ্রাফি মানে বিপরীত, মানে
সাধারণত যে নর্মাল ক্রোমাটোগ্রাফিতে কম্পোনেন্টসগুলো স্যাম্পল থেকে সেপারেট হওয়ার সময় একটা পেপার ফিল্ডে রান করে, বাট সে রান করে না, রিভার্স ফেজ ক্রোমাটোগ্রাফি হয়ে যায়, অপোজিট ঘটনা ঘটে, সে আলাদা আলাদা পয়েন্টে স্টেগনেন্ট হয়ে থাকে। আর হাইড্রোফিলিক পেপারস সে জলাকর্ষী। এছাড়াও যেমন পেপারের উপর বিভিন্ন ধরনের লেয়ার ফর্ম করে, যেমন সিলিকা জেল বা অ্যালুমিনা বা আয়ন এক্সচেঞ্জ রেজিনস ইত্যাদি দিয়ে একটা লেয়ার রেডি করা হয়, যেটার উপর দিয়ে স্যাম্পলটা রান করতে পারে। এইভাবেও কিছু পেপারস মডিফিকেশন করা হয়, যেগুলো ক্রোমাটোগ্রাফিতে ইউজ হয়। তো সলভেন্ট সলিউশনটা যেটা থাকে সেটাকে ইউজ করেই স্যাম্পলটা একটা পেপারের মিডিয়ার মধ্যে রান করে। তো এটাকে মিডিয়া হিসেবে ইউজ করছে সলভেন্ট সলিউশনটাকে, যেটা হেল্প করছে তাকে রান করাতে। কাজে এটাকে আমরা আরেকটা নামেও বলতে পারি যে সে মোবাইল ফেসের কাজ করছে। তো এই সলভেন্ট সলিউশনটা কী কী দিয়ে তৈরি হয়, যেমন হাইড্রোফিলিক সলিউশন যদি হয় তখন আইসোপ্রোপানল, অ্যামোনিয়া, ওয়াটার 9:1:2 রেশিওতে তৈরি করা হয়, বা মিথানল বা ওয়াটার দিয়ে 4:1 রেশিওতে, অ্যানবিউটানল, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড ওয়াটার 4:1:5 রেশিওতে তৈরি করা হয়। আবার হাইড্রোফোবিক সলিউশনও তৈরি করা হয়, এক্সাম্পল ডাইমিথাইল ইথার অ্যান্ড সাইক্লোহেক্সিন। এগুলো আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের সলভেন্ট সলিউশন প্রিপেয়ার করা হয় এইভাবে। এবারে যখন এটা ডিসাইড হয়ে যাচ্ছে যে কী ধরনের পেপার নেওয়া হবে এবং কী ধরনের সলভেন্ট সলিউশন ইউজ করা হবে ক্রোমাটোগ্রাফি টেকনিকটার জন্য, তারপরে কিভাবে এটাকে ফিক্স করা হয়, তখন এই যে পেপারটা আছে এটাকে একটা গ্লাস জার বা প্লাস্টিক জার, অনেক সময় স্টিল জার, কিন্তু সাধারণত বেশিরভাগ গ্লাস জারের মধ্যেই কমপ্লিট প্রসেসটা করা হয়। তো তখন আমরা পেপারের একটা সাইডকে বেসলাইন মেনে ওই পেপারের 1 সেন্টিমিটার উপরে পেন্সিল দ্বারা লাইন টেনে দেওয়া হয়। এটা যদি বেসলাইন হয় তার 1 সেন্টিমিটার উপরে একটা লাইন টানা হয়, এই যেরকম এখানে যেরকম দেখানো হচ্ছে একটা লাইন টানা হয়, লাইন টানে নেওয়া হয়। এই লাইনের মধ্যেই স্যাম্পলটা অ্যাপ্লাই করা হবে। স্যাম্পল অ্যাপ্লাইয়ের পর এই যে লোডেড পেপারটিকে একটা গ্লাস বা প্লাস্টিক দিয়ে তৈরি বা স্টিল দিয়ে তৈরি একটা চেম্বারে ট্রান্সফার করা হয়। কিন্তু এই পেপারটাকে স্যাম্পল দিয়ে লোড করার পর করে ট্রান্সফার করার আগে কি করা হবে, সলভেন্ট সলিউশনটাকে আগেই সেই চেম্বারের মধ্যে রেখে দেওয়া হবে 30 মিনিটস আগে। কেন 30 মিনিটস আগে রাখা হবে? যাতে সেটা স্যাচুরেটেড হতে পারে বা এনভায়রনমেন্টটা ক্রিয়েট হতে পারে, এনভায়রনমেন্টটা প্রিপেয়ার হতে পারে যেন ক্রোমাটোগ্রাফি প্রসেসটাকে লিড করার জন্য। তাই তাকে হাফ অ্যান আওয়ার আগে থেকেই সেটাকে সলভেন্ট সলিউশন দ্বারা রেডি করে রাখা হয়। তো যখন এটাকে প্লেস করা হচ্ছে পেপারটাকে ভিতরে, তখন এই আপওয়ার্ড সাইডে একটা ক্লিপ দ্বারা সেটাকে হ্যাঙ্গিং কন্ডিশনে সেটাকে রাখা হয় বা ঝুলিয়ে দেওয়া হয়। আর সলভেন্ট সলিউশনটা যেটা আমি প্রথমেই বললাম নিচের দিকে থাকে অল্প স্যাম্পল লাইনের থেকে। তো যেহেতু পেপার অ্যাবজর্ব করে যে কোনো ধরনের লিকুইড আমরা পেপারের মধ্যে যখন আমরা ড্রপ করে দিই কিছু একটা, তখন দেখি যে সেটা আস্তে আস্তে ওই ওয়াটার মলিকিউলটা স্প্রেড হচ্ছে বা লিকুইডটা স্প্রেড হচ্ছে। তো সেইভাবেই সলভেন্টটা আস্তে আস্তে পেপারের মাধ্যমে সোক হয়ে হয়ে উপরের দিকে উঠতে থাকে। এটাকে ক্যাপিলারি অ্যাকশনও বলা হয়। আর যখন এটা উপরের দিকে উঠতে থাকে একটা পয়েন্টে গিয়ে সে স্যাম্পলটাকে পায় এবং তার সঙ্গে সঙ্গে সেই সলভেন্টের সঙ্গে সঙ্গে স্যাম্পলেরও বিভিন্ন ধরনের কম্পোনেন্টসগুলো সেই ফিল্ডের মধ্যে রান করা শুরু করে। তো এক একটা কম্পোনেন্টের এক একটা পার্টিকুলার পয়েন্টে সে গিয়ে থেমে যায়। সেই যে পয়েন্টে গিয়ে সে থেমে যায় সেটাকে বলা হয় রিটার্ডেশন পয়েন্ট বা রিটার্ডেশন স্পট হিসেবে সেটা
এপিআর হয়। এবার যেহেতু স্যাম্পলের ডিফারেন্ট কম্পোনেন্টসগুলো ট্রাভেল করছে পেপারের উপর দিয়ে, তো স্বাভাবিক কারণেই তারা তাদের ডিফারেন্ট নেচারের জন্য এক একটা স্পটে গিয়ে তারা থেমে যায়। তো in this picture I am trying to show that in which point spot A stops. তো ধরো এখানে গিয়ে স্টপ হচ্ছে, ফর এক্সাম্পল এখানে গিয়ে স্টপ হচ্ছে, তো এটা হচ্ছে যেমন এটার রিটার্ডেশন পয়েন্ট, আর বিটা হচ্ছে টোটাল সলভেন্ট সলিউশনটা কতটুক জায়গা রান করেছে সেই এরিয়াটা। তো এবার কিভাবে কম্পোনেন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করব, সেটা আরএফ ভ্যালু বের করে। আরএফ ভ্যালু মিন্স রিটার্ডেশন ফ্যাক্টর, মানে কোথায় গিয়ে স্পটটা থেমে গেছে। যখন আমরা সেটাকে বের করে আনবো পেপারটাকে, অ্যান্ড আফটার দ্য কমপ্লিশন অফ এন্টায়ার প্রসেস, তখন দেখা যাবে নেকেড আই, যদি কালার স্যাম্পল হয় তখন নেকেড আই ফলো করা যায় কোন কম্পোনেন্টটা কোথায় গিয়ে থেমেছে, সেটাকে মার্ক করে আলাদা আলাদা এরকম এ বি দিয়ে আইসোলেট করা হয়। তো সাপোজ এটা হচ্ছে একটা কম্পোনেন্টের ট্রাভেলিং ডিস্টেন্স, আর বিটা টোটাল ডিস্টেন্স, স্যাম্পলটা কতটা সলিউশনটা কতটা রান করেছে। তো আরএফ ভ্যালু রিটার্ডেশন ফ্যাক্টরটা আমরা বের করব ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কম্পোনেন্ট বাই ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য সলভেন্ট, মানে এ বাই বি। একটা কম্পোনেন্ট কতটা রান করলো সেটাকে আমরা ডিভাইড করব টোটাল ডিস্টেন্স কাভার্ড বাই দ্য সলভেন্ট। কাজেই সেপারেশনের বেসিসে, ডিপেন্ডিং অন দ্য বেসিস অফ সেপারেশন, two types of principles are found in case of paper chromatography. What are those two types? Paper partition chromatography, যে টেকনিকে সিম্পল পেপারকে ইউজ করা হয়, কোনো মডিফাইড পেপার ইউজ করা হয় না, এবং সেখানে লিকুইড ইন্টারাকশন দেখা যায়। অ্যান্ড পেপার অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, প্রথমটা ছিল পেপার পার্টিশন ক্রোমাটোগ্রাফি, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ পেপার অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি। এখানে মডিফাইড পেপার ইউজ করা হয় যেটা সলিড লিকুইড ইন্টারাকশন শো করে। তো কেন আমি বললাম যে ইন কেস অফ পেপার পার্টিশন ক্রোমাটোগ্রাফি দেয়ার ইজ লিকুইড ইন্টারাকশন? কেননা সিম্পল পেপারের ক্ষেত্রে নিচে সলভেন্ট সলিউশন থাকে এবং স্যাম্পল যেটা দেওয়া হচ্ছে সেটাও লিকুইড ফর্মে থাকে, সলভেন্ট সলিউশনটাও লিকুইড ফর্মে থাকে, এবং সিম্পল ক্যাপিলারি অ্যাকশনের মাধ্যমে টোটাল প্রসেসটা রান হচ্ছে। কাজেই এটাকে বলা হচ্ছে লিকুইড ইন্টারাকশন। বাট ইন কেস অফ পেপার অ্যাডজর্পশন ক্রোমাটোগ্রাফি, সেখানে মডিফাইড পেপার, ধরো মডিফাইড পেপার কোনো ধরনের আয়ন এক্সচেঞ্জ রেজিন অ্যাপ্লাই করা আছে পেপারের উপরে, লেয়ার দেওয়া আছে, সেখানে সেই রেজিনের ভ্যারাইটিস পয়েন্টের মধ্যে স্যাম্পলের ডিফারেন্ট কম্পোনেন্টগুলো বাইন্ড করবে বা অ্যাটাচ হবে বা অ্যাডজর্ব হবে, এবং অন দ্যাট বেসিস ডিফারেন্ট স্পটস অর পয়েন্টস উইল বি অ্যাপিয়ার। কাজে এটাতে পেপার যেহেতু মডিফাইড, তার উপরে রেজিনের লেয়ার দেওয়া আছে, ওইটা একটা সলিড লেয়ার, আর স্যাম্পলটা লিকুইড ফর্মে আছে, তাই এটাকে সলিড লিকুইড ইন্টারাকশন বলা হলো। তো প্রিন্সিপালস হয়ে গেল। তো নেক্সট যেটা হলো পেপার ক্রোমাটোগ্রাফির ডিফারেন্ট টাইপস। তো পেপার ক্রোমাটোগ্রাফির আলাদা আলাদা, যেমন মডিফাইড পেপার বা সিম্পল পেপার বা তাদের পজিশনের উপরে ডিপেন্ড করে ডিফারেন্ট টাইপসের পেপার ক্রোমাটোগ্রাফি থাকে, স্পেশালি অন ডিপেন্ডিং দেয়ার পজিশনস। তো এখানে যে ডায়াগ্রামটা আছে এটা হচ্ছে অ্যাসেন্ডিং পেপার ক্রোমাটোগ্রাফি। অ্যাসেন্ডিং মিন্স নিচের থেকে উপরের দিকে যাচ্ছে। দেখো, ডিরেকশন অফ মোশন অফ সলভেন্ট ইজ ইন আপওয়ার্ড ডিরেকশন, কারণ স্যাম্পল মলিকিউলসগুলো উপরের দিকে রান হচ্ছে, সলভেন্টটাকে নিচে রাখা হয়েছে,
এবং পেপারটাকে ক্লিপের দ্বারা এইভাবে তাকে এখানে প্লেস করা হয়েছে। তো এটা অ্যাসেন্ডিং ফর্মে আছে, এটাকে আমরা বলছি অ্যাসেন্ডিং পেপার ক্রোমাটোগ্রাফি। দ্য সেকেন্ড ওয়ান ইজ ডিসেন্ডিং পেপার ক্রোমাটোগ্রাফি। ঠিক অ্যাসেন্ডিং পেপার ক্রোমাটোগ্রাফির রিভার্স কন্ডিশনে এটা আছে, উল্টোভাবে আছে। এখানে কি হচ্ছে, এটা একটা চেম্বারের মধ্যে রাখা হয়েছে টোটাল সেটআপটাকে, ট্যাঙ্ক কাভার, দেন ডেভেলপিং সলভেন্ট সলিউশনটাকে এখানে প্লেস করা হয়েছে, পেপারটাকে একটা সাপোর্ট দ্বারা এখানে আটকে দেওয়া হয়েছে, আর স্যাম্পলটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। গ্রিন স্পটটা যেটা দেখতে পাচ্ছ, স্পট অফ দ্য টেস্ট স্যাম্পল। তারপরে যে পেপারটার মধ্যে ক্রোমাটোগ্রাফিটা করা হবে সেটা, আর ডিরেকশন অফ মুভমেন্ট যেটা হচ্ছে সেটা ডাউনওয়ার্ড, নিচের দিকে, উল্টোভাবে, উপর থেকে নিচের দিকে, তাই এটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং পেপার ক্রোমাটোগ্রাফি। দিস ইজ দ্য অ্যানাদার ডায়াগ্রাম অফ ডিসেন্ডিং পেপার ক্রোমাটোগ্রাফি। সেই একই জিনিস এখানে আরেকটু সুন্দরভাবে বোঝানো আছে। ডিরেকশন অফ সলভেন্ট ফ্লো from the upward to downward, then tank cover through containing solvent, paper support, spotting line বা স্যাম্পল যেটা, ট্যাঙ্ক, পুরোটা চেম্বারকে ট্যাঙ্ক বলা হচ্ছে, পেপার অ্যান্ড সলভেন্ট যেখানে এসে শেষ হচ্ছে সেই লাইনটা টানা হয়েছে। তো এইভাবে ডিসেন্ডিং পেপার ক্রোমাটোগ্রাফি। Third one is ascending descending chromatography. Third one is ascending descending chromatography. এখানে কি হয়, প্রথমে সলভেন্ট সলিউশনটা এই যে আপওয়ার্ড ডিরেকশনে উপরের দিকে উঠে, তারপরে আবার কি হয়, আবার সে নিচের দিকে নামতে থাকে সলভেন্ট সলিউশন along with the sample। প্রথমে আপওয়ার্ড ডিরেকশনে উঠে, দেন আবার নিচের দিকে নেমে আসে, তাই এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ক্রোমাটোগ্রাফি। দুই সাইডেই সে মুভমেন্ট শো করছে। দিস ওয়ান ইজ দ্য fourth type of paper chromatography, which is radial paper chromatography. রেডিয়াল পেপার ক্রোমাটোগ্রাফি নাম থেকে বোঝা যাচ্ছে যে একটা গোলাকার এরিয়ার মধ্যেটা হচ্ছে। তো এটার জন্য সাধারণত পেট্রি ডিশ ইউজ করা হয়। পেট্রি ডিশের মধ্যে একটা সার্কুলার পেপার ফিক্স করা হয়, আর তার ঠিক নিচে দেখো এখানে ডায়াগ্রামে দেখা যাচ্ছে সলভেন্টটাকে প্লেস করা হয়, আর তার ঠিক উপরে একটু ডিস্টেন্স মেনটেন করে একটু উপরে পেপারটাকে প্লেস করা হয়। তো পেপারের ঠিক সেন্টারে স্যাম্পলটা অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। আর একটা উইক বা থ্রেড মানে সুতো বা ধাগা দিয়ে সেটা কানেক্টেড থাকে, সেই স্যাম্পল স্পটটা কানেক্টেড থাকে সলভেন্ট সলিউশনের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ সলভেন্ট সলিউশনের মধ্যে, এবং এই সলভেন্ট সলিউশনটা থ্রু দিস থ্রেড সেটা মুভ করে এবং আস্তে আস্তে সেটা স্যাম্পলকে সেটা পেপারের মধ্যে স্প্রেড হতে থাকে। পেপারের মধ্যে স্প্রেড হতে থাকে। এই যে এখানে দেখানো হচ্ছে স্যাম্পলের স্পটিংটা, এখানে পেট্রি ডিশের মধ্যে তার প্লেসমেন্টটা দেখানো হচ্ছে, আর এটা হচ্ছে সেই থ্রেডটা যেটা কানেক্টেড থাকছে নিচের রাখা সলভেন্ট সলিউশনের সঙ্গে। The fourth one is two-dimensional paper chromatography. Two-dimensional paper chromatography. তো এই two-dimensional paper chromatography কী হয়, কিছুই না, জাস্ট নর্মাল যেভাবে স্যাম্পল স্পট এখানে থাকে, নিচে থাকে সলভেন্ট সলিউশনটা, প্রথমে কিছুটা সময় রান করার পরে তাদের আলাদা আলাদা কম্পোনেন্টসগুলো এইভাবে ট্রাভেল করে আলাদা আলাদা স্পটে ফিক্স হয়। তারপরে কি করা হয়, পেপারটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেওয়া হয় এবং তখন সে আবার এদিকে স্প্রেড হতে শুরু করে। কাজে এটাকে বলা হচ্ছে টু ডাইমেনশনাল পেপার ক্রোমাটোগ্রাফি।
আই হোপ এই পর্যন্ত তোমাদের প্রিন্সিপালস অফ পেপার ক্রোমাটোগ্রাফি অ্যান্ড দেয়ার ডিফারেন্ট টাইপস মোটামুটি ক্লিয়ার হয়েছে। ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন্স অর কমেন্টস, ইউ হ্যাভ দ্য রিমেনিং টাইম অফ মাই ক্লাস টু আস্ক মি অ্যাবাউট দিস। সো ডোন্ট ফিল এনি হেজিটেশন, আমাকে জিজ্ঞেস করবে, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব সেটার রিপ্লাই দেওয়ার। তো দ্য লাস্ট স্লাইড ইজ অ্যাবাউট অ্যাপ্লিকেশনস অফ পেপার ক্রোমাটোগ্রাফি। কী কী কাজে আমরা এত সময় তো আমরা আলোচনা করলাম যে পেপার ক্রোমাটোগ্রাফি এই ডিফারেন্ট টাইপসের হতে পারে। তো কী কী এখন তার অ্যাপ্লিকেশন কী কাজে লাগে? তো বিভিন্ন ধরনের ইঙ্ক ডাইস বিভিন্ন ধরনের কোম্পানিতে সেগুলোকে সেপারেট করার জন্য। এছাড়াও যেমন ফুড কালারিং, যে বিভিন্ন ধরনের, যেমন অনেক সময় মার্কেটে অনেক ফুড আসে যেটার মধ্যে কিছু আর্টিফিশিয়াল কালারিংও দেওয়া থাকে, বা যেমন সেটাকে আরও একটু বেশি অ্যাট্রাকটিভ করার জন্য এক্সট্রা কালার দেওয়া থাকে। তো সেগুলো মধ্যে কী কী কম্পোনেন্টস থাকে সেগুলোকে চেক করার জন্য এই ধরনের পেপার ক্রোমাটোগ্রাফি ইউজ করা হয়ে থাকে। এছাড়াও যেমন টু আইসোলেট দ্য প্ল্যান্ট পিগমেন্ট ফ্রম রুট অ্যান্ড লিভস, প্ল্যান্টের যে পিগমেন্টেশনস বা কালারগুলো থাকে রুটের মধ্যে বা লিভসের মধ্যে, ক্লোরোফিল বা আরও আদার এজেন্টসগুলো যেমন পিগমেন্ট এজেন্টসগুলো থাকে সেগুলোকে আলাদা করার জন্য পেপার ক্রোমাটোগ্রাফি ইউজ করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের ড্রাগ মিক্সচারকে সেপারেট করতে, সেপারেশন অফ কার্বোহাইড্রেটস, ভিটামিনস, অ্যামাইনো অ্যাসিডস, এই সমস্ত জিনিস সেপারেট করার ক্ষেত্রেও পেপার ক্রোমাটোগ্রাফির একটা বিশেষ অবদান থাকে। তো আই হোপ তোমাদের এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো স্টুডেন্টস, আজকে আশা করি তোমরা এই ক্লাস থেকে পেপার ক্রোমাটোগ্রাফির উপরে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছো। যদি কোনো ধরনের কনফিউশন থাকে, ক্লাসের টাইম যত সময় থাকবে তার মধ্যে তোমরা সেটা ক্লিয়ার করতে পারো। আমি চেষ্টা করব সেটা ক্লিয়ার করার। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে এটাকে ভালো করে স্টাডি করা। আর ইন মাই নেক্সট ক্লাস আই উইল ডিসকাস অন আদার টাইপ অফ ক্রোমাটোগ্রাফি, যেমন থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি ইজ দেয়ার। তো পসিবলি আমি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি নিয়ে কথা বলবো ইন মাই নেক্সট ক্লাস। তো টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড stay fine.